নমস্কার দর্শক বন্ধুরা, শুরু করছি গণিতের কৌশল। আজকে নিয়ে আসছি বর্গ সংখ্যা চেনার উপায়। আমরা কোনো সংখ্যা দেখে কিভাবে বুঝব সংখ্যাটি বর্গ সংখ্যা কি না। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন প্রায়ই থেকে থাকে। চারটি অপশন দেওয়া থাকে, এ বি সি ডি। কোনটি বর্গ সংখ্যা খুঁজে বার করতে বলা হয়, অথবা কোনটি বর্গ সংখ্যা নয় সেটি বার করতে বলা হয়। যখন জিজ্ঞাসা করা হয় কোনটি বর্গ সংখ্যা নয়, তাহলে অন্য তিনটি অপশন বর্গ সংখ্যা থাকে, একটি অ্যান্সার থাকে সেটি বর্গ সংখ্যা নয়। আর যখন বলা হয় কোনটি বর্গ সংখ্যা, তখন একটি বর্গ সংখ্যা সেখানে থাকে, বাকিগুলি কিন্তু বর্গ সংখ্যা থাকে না। যদি এমন সংখ্যা থাকে 6, 5, 3, 4, 2, 5, 3, এই সংখ্যাটা কি বর্গ সংখ্যা? আমরা কি করে বুঝবো? তাহলে আমাদের বর্গমূলের যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে যেতে হবে, এর বর্গমূল নির্ণয় করতে হবে। কতটা সময় লাগতে পারে? এই সংখ্যাটি বর্গ সংখ্যা কিনা বর্গমূল নির্ণয় করলে সংখ্যাটি যদি একটি পূর্ণ সংখ্যায় আসে, তবেই এটাকে আমরা বলতে পারবো পূর্ণবর্গ সংখ্যা, পারফেক্ট স্কয়ার নাম্বার, তবেই বলতে পারবো। সেটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু এই সংখ্যাটি শেষে আমরা দেখতে পাচ্ছি 3 আছে। বর্গমূল করার কোনো দরকারই নেই, 3 আছে দেখেই আমরা এটাকে বাতিল করে দেব, এটি বর্গ সংখ্যা নয়। যে সমস্ত সংখ্যার শেষ ডিজিটটি, শেষ অঙ্কটি, একক স্থানীয় অঙ্কটি 2, 3, 7, 8 থাকবে, 2, 3, 7, 8 থাকবে একক স্থানীয় অঙ্কে। যদি এই সংখ্যাগুলি থেকে থাকে, তাহলে সাথে সাথে সেই সংখ্যাটি বাতিল করতে হবে, সেটি বর্গ সংখ্যা হতে পারে না। তাহলে আমরা কি করে বুঝবো কোনটি বর্গ সংখ্যা? অবশ্যই একক স্থানীয় অঙ্কে থাকতে হবে। কি থাকতে হবে? 0 থাকতে হবে, 1 থাকতে হবে, 4 থাকতে হবে, 5, 0, 1, 4, 5, 6, 9 এই সংখ্যাগুলির মধ্যে একক স্থানীয় অঙ্কে যে কোনো একটি থাকতে হবে। আমরা দেখবো একক স্থানে কে রয়েছে। একটি সংখ্যা লিখছি, 2, 5, 3, 9, 7, 6 লিখলাম। অঙ্কের একটি সংখ্যা লিখেছি, এটি শেষে একক স্থানে 6 রয়েছে, তাহলে এটি বর্গ সংখ্যা? মোটেই না। আমরা ভাবতে পারি এই সংখ্যাটাকে নিয়ে, শেষ ডিজিটটা মানে একক স্থানীয় অঙ্কটি যদি 0, 1, 4, 5, 6, 9 থেকে থাকে, তাহলে সেই সংখ্যাটিকে আমরা ভেবে দেখতে পারি সেটি বর্গ সংখ্যা হতে পারে কি না। আর যদি এইগুলো না থাকে, তো প্রথমেই বাতিল। সেটা ভেবে দেখতে হবে, এটিকে ভাবনার মধ্যে রাখতে হবে। কিভাবে আমরা ভাববো? অবশ্যই কৌশল রয়েছে। আজকে দেখাবো 0, শেষ অঙ্ক 0 থাকলে কিভাবে আমরা বুঝবো সেটি বর্গ সংখ্যা কিনা। আর শেষ অঙ্ক 5 থাকলে, একসাথে সব দেখানো যাচ্ছে না, ভিডিও বিশাল বড় হয়ে যাবে। আজকে এই দুটিকে দেখাবো। 0 আর 5 থাকলে আমরা কিভাবে কনফার্ম হতে পারবো সেটি পূর্ণবর্গ সংখ্যা, পারফেক্ট স্কয়ার নাম্বার। নিয়ে আসছি। প্রথমে 4 অঙ্কের সংখ্যা নিচ্ছি, 3, 7, 2, 5, 3725 নিলাম, 4215 আরেকটি নিলাম, শেষে কিন্তু 5 আছে, 3, 0, 2, 5,
3025, 4225, চারটেই থাক। প্রথমে এই সংখ্যাটিকে চেক করব, শেষে 5 আছে, তাহলে আমার ভাবনার মধ্যে রয়েছে এটি পূর্ণবর্গ সংখ্যা হতে পারে, আবার নাও হতে পারে। তার আগে কত আছে? 2 আছে। একক স্থানীয় অঙ্ক যদি 5 থাকে তার আগে অবশ্যই 2 থাকতে হবে, 2 থাকতে হবে, অবশ্যই 2 থাকতে হবে। তাহলে এর আগে 2 নেই, এটাকে তো বাতিল করেই দেব, এটা বাতিল, প্রথমেই এটা বাদ। একক স্থানে 5 আছে আর দশক স্থানে 1 আছে, 2 মাস্ট, 2 থাকতেই হবে। তারপর আরো ভাববো, একটু ভাববো যে এটা পূর্ণবর্গ সংখ্যা হতে পারে কিনা। তাহলে কিভাবে ভাববো অবশ্যই জানাবো। আজকে 26শে সেপ্টেম্বর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন। আমরা সকলেই জানি বিভিন্ন জায়গায় সাড়ম্বরে পালিত হচ্ছে বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানাতে আমি একটি সঙ্গীত পরিবেশন করব। বিদ্যাসাগরের উদ্দেশ্যে রচিত একটি গান এখন আমি শোনাবো, অল্প একটু, সামান্য 1-1.5 মিনিট। তারপর এই কৌশলটি নিয়ে আসছি। বিদ্যাসাগর তুমি করুণা সাগর, লহ প্রণাম হে জ্ঞানীর সাগর। বিদ্যাসাগর তুমি করুণা সাগর, লহ প্রণাম হে জ্ঞানীর সাগর, লহ প্রণাম হে জ্ঞানীর সাগর। বিদ্যাসাগর তুমি করুণা সাগর, লহ প্রণাম হে জ্ঞানীর সাগর, লহ প্রণাম হে জ্ঞানীর সাগর। বর্ণ পরিচয় কথা মালা, বর্ণ পরিচয় কথা মালা, বোধোদয় তব পরিচয়, বোধোদয় তব পরিচয়। বিদ্যাসাগর তুমি করুণা সাগর, বিদ্যাসাগর তুমি দয়ার সাগর, লহ প্রণাম হে জ্ঞানীর সাগর, লহ প্রণাম হে জ্ঞানীর। গান শোনা হলো সামান্য অংশ। এইবার ফিরে আসছি অঙ্কে। একক স্থানীয় অঙ্কে 5 আছে, তার আগে 2 অবশ্যই থাকতে হবে। এইবার দেখতে হবে তার আগে কত আছে, অর্থাৎ 25 শেষে থাকতে হবে। তার আগে আছে 37 দেখতে পাচ্ছি। এই 37 একে দুটি ক্রমিক সংখ্যার গুণফল হিসাবে প্রকাশ করতে পারা যাচ্ছে কিনা দেখতে হবে। ক্রমিক সংখ্যার গুণফল, 37 তো মৌলিক সংখ্যা, কিভাবে ক্রমিক সংখ্যার গুণফলে এটি কখনো আসতে পারে না। এটা যদি 30 হতো, 5 × 6 = 30, 5 আর 6 ক্রমিক সংখ্যা পরপর, তার গুণফল 30, কিন্তু এটা 37। তাহলে আমরা 3725টিও বাদ দিলাম, এটি বর্গ সংখ্যা হতে পারে না। আমি বোঝাচ্ছি বলে একটু সময় লাগছে, বুঝে গেলে আর কয়েকটি অভ্যাস করলে এতটা সময় লাগবে না, দেখার সাথে সাথে চলে আসবে কোনটি পূর্ণবর্গ সংখ্যা, আমরা অতি সহজে বুঝতে পারবো। তাহলে এটি বাতিল, পূর্ণবর্গ সংখ্যাটা হচ্ছে না। পরেরটাই যাচ্ছি, 3025 শেষে একক স্থানে 5 আছে, তার আগে 2 আছে, শর্ত পূরণ হচ্ছে। আর তার আগের সংখ্যাটির দিকে তাকাবো, 30 আছে, 30। এই 30 কে কি আমরা দুটি ক্রমিক সংখ্যার গুণফল হিসাবে প্রকাশ করতে পারবো?
অবশ্যই পারবো। 30 কে দুটি ক্রমিক সংখ্যার গুণফল 5 × 6 30 30, 5 আর 6 ক্রমিক সংখ্যা। তাহলে এই যে সংখ্যাটি দেখতে পাচ্ছি এটি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। 3025 3025 এটি পূর্ণবর্গ সংখ্যা অবশ্যই। যদি 4টে অপশন থাকে এটিকে আর দেখার দরকার নেই, আমরা পেয়ে গেছি। তবু এটিকে আমরা একবার দেখব। এটা 4টে অপশনের মতো প্রশ্ন না, এটা বোঝানোর জন্য আমি নিয়েছি। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এটি যদি পেয়ে যাই পূর্ণবর্গ সংখ্যা, এটি আর পূর্ণবর্গ সংখ্যা হওয়ার কথা নয়। দেখা যাক, শেষে 25 আছে আর তার আগে 42 আছে। তাহলে 42 42, 6 7 42, 6 × 7 42। এই 42, এই 6 আর 7 কিন্তু ক্রমিক সংখ্যা। এই 42কে আমরা দুটি ক্রমিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ করতে পারছি, তাই এই সংখ্যাটিও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। আর এক্সামের ক্ষেত্রে এটি এমন থাকবে না, এই রকম হতে পারে। তাহলে এটা এই 43 43 কে আমরা দুটি সংখ্যার গুণফল রূপে প্রকাশ করতে পারবো না, সেক্ষেত্রে এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো আমরা দেখেই বুঝে যাব। 5 তার আগে 2, এটা ভাগবো। 37 ক্রমিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ করতে পারবো না। এটা 1 আছে, এটা বাতিল। এটা 30 5 6 30, আর এটা ক্রমিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ করা যাবে না, তাই এটাও বাতিল। 4 অঙ্কের সংখ্যা নিলাম। এবার যদি 6 অঙ্কের সংখ্যা থাকে, 5 অঙ্কের সংখ্যা থাকে, আমরা কিভাবে বুঝবো পূর্ণ সংখ্যা কি না? নিয়ে আসছি, এখনই নিয়ে আসছি। এবার কিন্তু একটি প্রশ্নে চলে গেছি, একটি প্রশ্নে পৌঁছে গেছি। কোনটি পূর্ণবর্গ সংখ্যা খুঁজে বার করতে হবে। 4টি অপশন রয়েছে, A B C D। 6 অঙ্কের সংখ্যা, বড় বড় সংখ্যা, আমরা কিভাবে বুঝবো? অবশ্যই বোঝা যাবে। এতগুলো সংখ্যাকে কি বর্গমূল করে দেখতে হবে নাকি? কতটা সময় লেগে যাবে এতগুলো সংখ্যা বর্গমূল করতে গেলে? আমার সময় তো খুব অল্প, কয়েক সেকেন্ডে অ্যান্সারটি আনতে হবে। শেষে এই সংখ্যাটার অপশনে, এই সংখ্যাটার শেষে দেখতে পাচ্ছি 0 আছে। কি করব? 0 থাকলে কিন্তু পূর্ণবর্গ হওয়ার সম্ভাবনা আছে, সম্ভাবনা রয়েছে। এখানে দেখতে পাচ্ছি একটি 0 পূর্ণবর্গ হতে গেলে শেষে জোড় সংখ্যক 0 থাকতে হবে। জোড় সংখ্যক, যেমন এখানে যদি আরো একটি 0 থাকে, তবে আমরা ভাবতে পারি এটি পূর্ণবর্গ হবে কিনা, ভাবতে পারি। জোড় সংখ্যক 0 থাকলেই যে এটা পূর্ণবর্গ হয়ে যাবে এটা কিন্তু নয়। যখন একটি 0 আছে তো ভাববার কোনো প্রয়োজনই নেই, এটা বাতিল, প্রথমেই বাদ। এমনই প্রশ্ন থাকে, এমনই প্রশ্ন, খুব একটা পরিশ্রম করার দরকার হয় না ট্রিক্সটা জানা থাকলে। আচ্ছা, 0 থাকলে এটা বাদ। একক স্থানীয় অঙ্ক 8 আছে, 8 থাকলে তো পূর্ণবর্গ হবেই না, একটু আগে বলেছি। এটাও বাতিল, আর দেখারই দরকার নেই। শেষে দেখতে পাচ্ছি 5 আছে, আর তার আগে 2 থাকলে আমরা ভেবে দেখতে পারি, কিন্তু 2 তো নেই, 7 আছে, এটাও বাতিল। আর তাহলে কোনটি পূর্ণবর্গ সংখ্যা, এটি ছিল প্রশ্ন। 3টে যখন হয়নি, এটা অবশ্যই অ্যান্সার। এটাকে আর করে দেখার দরকার নেই, অকারণে সময় নষ্ট হবে। তো এটাই আমার অ্যান্সার, এটি পূর্ণবর্গ সংখ্যা। করে দেখতে গেলে সময় লাগবে। এবার 0 ব্যাপারটা একটু নিয়ে আসছি। 0 ব্যাপারটা শেষে, অঙ্কের শেষে যেমন 6 4 এই রকম আছে, এই সংখ্যাটি কি পূর্ণবর্গ সংখ্যা? কি করে বুঝবো? শেষে এতগুলো 0 বাদ দিলাম, বুঝতে সুবিধা হবে, এতগুলো 0 বাদ দিলাম। শেষে জোড় সংখ্যক 0 থাকতে হবে। জোড় সংখ্যক মানে দুটো 0 আছে, 2 হচ্ছে জোড় সংখ্যা। যদি 3টে 0 থাকে তাহলে এটা একবারে বাতিল, হতেই পারে না, আর ভাববার দরকারই নেই। 2 থাকলে ভাববো,
তাহলে এটা নিয়ে একটু ভাবা যাক। দুটো থাকলে হতে পারে। এবার দেখবো এই দুটো শূন্য বাদ দিয়ে এই অংশটা কি পূর্ণবর্গ সংখ্যা, এটা দেখতে হবে। এটি 4 অঙ্কের ক্ষেত্রে অ্যাপ্লাই করলে একটু সুবিধা পাওয়া যাবে। বড় সংখ্যা হলে কিন্তু একটু অসুবিধা হবে, তখন অন্য পদ্ধতিতে যেতে হবে, অন্য কৌশলে যেতে হবে। তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা 8 8 64, তাহলে এই সংখ্যাটিও পূর্ণবর্গ সংখ্যা। যদি এমন থাকে 4 9, এটা বিজোড় সংখ্যক শূন্য, 3টে শূন্য তৃতীয় বিজোড় সংখ্যা, তাহলে এটা হতেই পারে না, ভাববার দরকারই নেই। আর একটি শূন্য যদি বাদ দিয়ে দিই, জোড় সংখ্যক শূন্য, আর এটা 49, এটা বর্গ সংখ্যা, 7 7 49, তাও তখন এটি হয়ে যাবে পূর্ণবর্গ সংখ্যা। এই রকম আরো অনেক কৌশল রয়েছে, আমরা যাতে করে দেখে বুঝতে পারবো পূর্ণবর্গ সংখ্যা কি না। আজকে এই পর্যন্তই, আবার আসছি পরবর্তী কোনো গণিত কৌশল নিয়ে।